থ্যাংক ইউ। সবাই ভালো আছো তো? বাচ্চো, তোমাদের সঙ্গে দেখা হয় না, এটা সব থেকে কষ্টের। কারণ ফাঁকা জায়গায় ক্লাস করতে যে কী অসুবিধা হয়, যারা ক্লাস করছে একমাত্র তারাই বুঝতে পারছে। তো যাই হোক, আমরা পরবর্তী টপিকস সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা গত লাস্ট লেকচারে আমরা বলেছিলাম যে রিডবার্গ ধ্রুবক বিজ্ঞানী জোসেফসন রিডবার্গ পর্যন্ত আমরা জেনেছিলাম। এই যে ইনফরমেশনটা এটা আমাদের লাগবে। তাহলে রিডবার্গ ধ্রুবকটা কি, রিডবার্গের সমীকরণটা কি? দ্য এনার্জি ইকুয়েশন ইন টার্মস অফ রিডবার্গ কনস্ট্যান্ট। দ্য এনার্জি ইকুয়েশন ইন টার্মস অফ রিডবার্গ কনস্ট্যান্ট। হ্যাঁ, তো এনার্জি ইকুয়েশন ইন টার্মস অফ রিডবার্গ কনস্ট্যান্ট, আমরা রিডবার্গ ধ্রুবকের মান জানি। ফর হাইড্রোজেন অ্যাটম 1.097 10⁻⁷ মিটার ইনভার্স, এবং এনার্জি ইকুয়েশন ইন টার্মস অফ রিডবার্গ কনস্ট্যান্ট ইজ মাইনাস CH Z²/n² ইন্টু R। হ্যাঁ, এসআই, এখানে কোনো ইলেকট্রন ভোল্টের কোনো গল্প নেই, এখানে এসআই। আরটার নাম হচ্ছে গিয়ে রিডবার্গ কনস্ট্যান্ট। এবার আজকের যে আমাদের টপিকস, সেই টপিক্সটা কি করবো আমরা? সেই টপিক্সটা হচ্ছে গিয়ে কোনো একটি পরমাণু থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যায়, অর্থাৎ ইলেকট্রন ইমিট করে, তখন সেখান থেকে রেডিয়েশন বেরোয়। সেই রেডিয়েশন, দ্যাট মিনস তরঙ্গ দৈর্ঘ্য বেরোয়। সেই তরঙ্গ দৈর্ঘ্যের আমরা একটা টপিক্স দেখবো, যেটাকে বলা যেতে পারে ওয়েভ লেন্থ অফ ইমিটেড রেডিয়েশন। আমরা বলতে পারি আজকের টপিক্সটা হচ্ছে গিয়ে ওয়েভ লেন্থ অফ ইমিটেড রেডিয়েশন। তাহলে আমরা এটা বলতে পারি আজকের টপিক যেটা হতে পারে কোনো একটা মানে নিশ্চিত তরঙ্গ থেকে, বিকিরণ থেকে যে তরঙ্গগুলো বেরোয় সেটা। যেমন কি একটা হাইড্রোজেন পরমাণু বা একটা হিলিয়াম পরমাণু বা কোনো একটি মৌলকে যদি উত্তপ্ত করা হয়, সেখান থেকে রেডিয়েশন বেরোয়। সেই রেডিয়েশনটা থেকে যে শক্তি বেরোয়, সেই শক্তিটা কোন রেঞ্জের শক্তি বা সেটা কোন তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লার শক্তি, সেই পাল্লা তরঙ্গ দৈর্ঘ্যের একটা রেঞ্জ নিয়ে আমরা আলোচনা করি। স্পেশালি আমরা হাইড্রোজেন অ্যাটমকে দেখবো, আর বাকিগুলো আমরা অতটা জানবো না এখন, কারণ অতটা আমাদের পড়াতে গেলে এখানে বিএসসি কমপ্লিট হয়ে যাবে। ওয়েভ লেন্থ of emitted radiation, বিকিরিত নিঃসরণের জন্য যে তরঙ্গ দৈর্ঘ্য বেরোবে, সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা দেখব। কিরকম? আমরা বোরের সেকেন্ড পোস্টুলেটস বা বোরের দ্বিতীয় স্বীকার্যে বলা আছে, আমরা ওখানে পড়েছিলাম যে বলা আছে কোনো একটি পরমাণুর একটি উদ্দীপ্ত শক্তিস্তর থেকে অন্য একটি উদ্দীপ্ত শক্তিস্তরে, দ্যাট মিনস একটি অনুমোদিত কক্ষপথ থেকে অন্য একটি অনুমোদিত কক্ষপথে, দ্যাট মিনস একটি উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে যদি ইলেকট্রন সংক্রামিত হয়, প্রতিস্থাপিত হয়, জাম্প করে, লাফায়, ঝাঁপায় বা চলে যায়, তাহলে সেখান থেকে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হয়। এবং সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গটা কি ধরনের তরঙ্গ, সেটা আমাদের ভিজিবল, মানে হচ্ছে দৃশ্যমান, সেটা ইনফ্রারেড, অবলোহিত, আল্ট্রাভায়োলেট, অতিবেগুনি, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এক্স রে, গ্যামা রে, কসমিক রে, আই ডোন্ট নো। বাট আমরা রেঞ্জগুলো দেখবো যে কোন কোন রেঞ্জের মধ্যে পড়ে, এবং সেই সমস্ত রেঞ্জ নিয়ে যে সমস্ত বিজ্ঞানীদের অবতারণা হয়েছে, সেই সমস্ত বিজ্ঞানীদের একটা লিস্ট বানাবো বলতে গেলে।
যেমন লাইমার, বামার, প্যাশেন্ট, ব্র্যাকেট, ফান্ড অ্যান্ড আরও যদি কেউ থাকে তাদের একটা লিস্ট বানানোর চেষ্টা করব। তা ওয়েভলেন্থ অফ ইমিটেড রেডিয়েশন, তাহলে ধরা যাক কোনো একটি পরমাণু, এটা ধরা যাক কোনো একটি পরমাণু, সেটা আমি জানি না সেটা কি পরমাণু, ধরা যাক কোনো একটি পরমাণু এটা নিউক্লিয়াস, এটা কোনো একটা অনুমোদিত কক্ষপথ, এটা কোনো একটা অনুমোদিত কক্ষপথ। এই স্তরের শক্তি নিঃসন্দেহে এই স্তরের শক্তির থেকে বেশি, তাহলে এই স্তরের শক্তিকে আমরা বললাম ইআই। ইআই মানে কি? ইনিশিয়াল এনার্জি। এটা কি? ফাইনাল এনার্জি। এখানে একটা ইলেকট্রন জাম্প করে এখানে যাবে, এই জায়গাটা ফাঁকা রয়েছে, এখানে আসবে, এখানকার এনার্জি তখন কত হবে? ফাইনাল এনার্জি কম এনার্জি থেকে বলছো, তাহলে কি হবে? এখান থেকে একটা ইলেকট্রন যখন এখান থেকে জাম্প করে এখানে যাবে, তখন এখান থেকে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হবে। সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গটা কত? যে ইআই মাইনাস ইএফ ইজ ইকুয়ালস টু এইচ নিউ। ইআই মাইনাস ইএফ ইজ ইকুয়ালস টু এইচ নিউ। এখানে কয়েকটা পয়েন্ট একটু বোঝার চেষ্টা করো, কারণ মেইন বিষয়টা এখানে। স্যার, পরমাণু কেন্দ্রের দিকে শক্তি বেশি হয়, আপনি এটা শক্তি বেশি বললেন, অবশ্যই এটা শক্তি বেশি, এটা শক্তি কম। যখন কোনো একটি পরমাণুর বা কোনো একটি মৌলের একটি ইলেকট্রন বাইরের কক্ষ থেকে ভেতরের কক্ষের দিকে সংক্রামিত হয়, তখন সেই ইলেকট্রনটি একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ, একটা তড়িৎচুম্বক শক্তি বিকিরণ করে। অন্য পক্ষান্তরে বা পক্ষান্তরে অন্যভাবে কোনো একটি ইলেকট্রন ভেতরের কোনো শক্তি স্তর থেকে বাইরের কোনো শক্তি স্তরে জাম্প করে, তাহলে সেই ইলেকট্রনটি বাইরে থেকে কোনো একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ শোষণ করবে, তাহলে এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে, এখান থেকে যদি এদিকে যদি ঘটনাটা ঘটে তাহলে সেটা শোষণ করবে, এখান থেকে শোষণ করবে, শোষণ করে এটা যাবে। তাহলে সবসময় এই যে এনার্জি ডিফারেন্স, এটা সেকেন্ড ল, সেকেন্ড পোস্টুলেটস অফ বোহর সায়েন্টিস্ট নিলস বোহর, সেকেন্ড পোস্টুলেটস। ওনার কথা হচ্ছে কি, কোনো একটি ইলেকট্রন যখন একটি অনুমোদিত শক্তি স্তর থেকে অপর একটি অনুমোদিত শক্তি স্তরে সংক্রামিত হয়, তখন সেখান থেকে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হয়। উনি কিন্তু বলেনি যে দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, উনি বলেছে একটি শক্তি স্তর থেকে অন্যতর শক্তি স্তরে সংক্রামিত হয়, সেই শক্তির পার্থক্যটা কত? ইআই ইএফ। ইআই ইএফ, যদি ইআইটা বেশি হয় ইএফ এর থেকে, তাহলে ইআই মাইনাস ইএফ, যদি ইএফ বেশি হয় ইআই থেকে, তাহলে ইএফ মাইনাস ইএফ, মানে শক্তি পার্থক্য, ডিফারেন্স। ওখানে ছিল আমাদের ইআই ডিফারেন্স ইএফ, ইনিশিয়াল ডিফারেন্সটা কত? ইআই গ্রেটার দ্যান ইএফ হলে ইআই মাইনাস ইএফ, ইএফ গ্রেটার দ্যান ইআই হলে ইএফ মাইনাস ইআই, মানে উচ্চতর শক্তি থেকে নিম্নতর শক্তি সম্পর্ক। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, আমরা কেন তার কারণটা বলছি, খুব সিম্পল বিষয়। আমরা এনার্জি ইকুয়েশন ইতিমধ্যে পেয়ে গিয়েছিলাম, আমরা জাস্ট এটাকে বোঝানোর জন্য, এখানে এই টপিক্সের মধ্যে নেই। এনার্জি ইকুয়েশন আমরা পেয়েছিলাম যে এনতম কক্ষের যদি বলা জেড বা জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু ইজিও, তাহলে এটাকে আমরা বলতে পারি মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। যদি এটাকে হাইড্রোজেন পরমাণু বলা হয়, তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষের জন্য, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের জন্য শক্তি কত হবে? যে E1 যদি হয়, তাহলে জেড তো হাইড্রোজেন পরমাণু 1ই হবে, প্রথম কক্ষের জন্য বলা হয় তাহলে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট, কারণ 1 মানে 1। যদি এটা না বলে আমরা বলি যে হাইড্রোজেন পরমাণু মানে জেড ইকুয়ালস টু 1, দ্বিতীয় কক্ষের জন্য, দ্বিতীয় কক্ষের শক্তি কত? দ্বিতীয় উদ্দীপ্ত স্তর, মানে হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে সে দ্বিতীয় সেকেন্ড এক্সাইটেড স্টেট বা দ্বিতীয় উদ্দীপ্ত স্তরে চলে যায়, তখন যে সেখানে তার শক্তি কতটা হয়? সেখানে শক্তিটা তার বৃদ্ধি পায়। কতটা বৃদ্ধি পাবে? সেই শক্তিটা হচ্ছে গিয়ে, তার মানে কি সে এনার্জি নিয়ে ওখানে বেরিয়ে গেল, তাপ দিলে কি হবে? সে এনার্জি নিয়ে ওখানে বেরিয়ে গেল, তার আর শক্তিটা আরো বেড়ে গেল, আর তাপ বেরিয়ে গেল যখন সে মানে ওখান থেকে, তার মানে কি একটা হাইড্রোজেন পরমাণু আছে, এখানে গ্যাস রয়েছে, এটাকে তাপ দিলে কি হবে? সে প্রথম কক্ষে ছিল ইলেকট্রনটি, সেই তাপ গ্রহণ করে সে দ্বিতীয় কক্ষপথে চলে আসবে, তার মানে কি এনার্জি গ্রহণ করে সেখানে আসলো।
আবার যদি ঠান্ডা করা হয় তাহলে সে অটোমেটিক্যালি নিজের থেকে এখানে চলে যাবে, কারণ সে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে। এটা একটা পয়েন্ট। অন্য পয়েন্ট আমরা বলতে পারি, তাহলে এটা যদি হয় তাহলে n ইকুয়ালস টু দ্বিতীয় কক্ষের জন্য আমরা কি পাবো? n ইকুয়ালস টু দ্বিতীয় কক্ষের জন্য E2 is equals to -13.6 upon 2 square, that means 4 ইলেকট্রন ভোল্ট। এটা কত? এটা মানে সাম -3.4 ইলেকট্রন ভোল্ট। তৃতীয় কক্ষের জন্য Z is equals to 1, n is equals to 3, তাহলে আমরা কি পাবো? E3 is equals to -13.6 ইলেকট্রন ভোল্ট বাই 3 স্কয়ার, দ্যাট মিনস 9। এটা মানে -1.15 সামথিং এরকম কিছু একটা ইলেকট্রন ভোল্ট, এক্সাক্ট মানে নেই, তোমরা ক্যালকুলেশন 1.15 আসবে এরকমটা আসে আশা করি। তাহলে এত ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা কি দেখলাম? যতই কক্ষপথের সংখ্যা বাড়ানো হচ্ছে এনার্জিটা কি কমে যাচ্ছে, কিন্তু একটা কথা ভেবে দেখো, এখানে একটা নেগেটিভ সাইন আছে। এবার তোমাকে আমি বললাম -100, -10, -2, -1, 0, +1। আচ্ছা বলো কোনটা বড়? এদিকে বড়? তাহলে নেগেটিভ চিহ্ন আলাদা বিষয়, কিন্তু ব্যাপারটা অরিজিনাল ভ্যালু দিক থেকে এটাই বড়। তাহলে বাইরের কক্ষের শক্তি বেশি, তাহলে এখান থেকে এখানে সে নিজে থেকে শক্তি ছেড়ে দিয়ে সেখান থেকে এখানে আসবে। এই হলো বিষয়। আমরা পরবর্তীতে এগুলো যদি আবার কখনো লাগে তখন দেখবো। এই ঘটনাটাকে আমাদের একটু লিখতে হবে, এখানে এই ঘটনাটা লিখতে হবে। লিখে কি দাঁড়ায়? ধরা যাক জেট পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো একটি পরমাণুর একটি ইলেকট্রন উচ্চতর শক্তিস্তর Ni বা ইনিশিয়াল বলতে পারি, শক্তিস্তর Ni থেকে নিম্নতর শক্তিস্তর Na সংক্রামিত হলে সেখান থেকে তড়িৎচুম্বকীয় বিকিরণ ঘটে বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিকিরণ, তড়িৎচুম্বকীয় বিকিরণ ঘটে। অর্থাৎ বোরের অ্যাকর্ডিং টু Bohr's second postulates, we can write দ্বিতীয় স্বীকার্য থেকে আমরা লিখতে পারি যে এনার্জি ডিফারেন্স EI minus EF is equals to SN। এখান থেকে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ ঘটে। এই ঘটনাটা আমরা লিখলাম, যে ঘটনা এতক্ষণ ধরে বললাম সেটা আমরা লিখলাম। তো বিষয়টা কি দাঁড়ালো?
বিষয়টা হচ্ছে গিয়ে এই পর্যন্ত ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ই আই মাইনাস ই এফ ইজ ইকুয়ালস টু এসি বাই ল্যামডা। সিন্স মানে যেহেতু gamma is equals to nu is equals to c upon lambda, frequency কম্পাঙ্ক is equals to the light velocity upon wavelength of the emitted radiation. The frequency of emitted radiation is equals to the light velocity upon the wavelength of emitted radiation. আমরা এখানে সেই রিডবার্গ, জোসেফসন রিডবার্গ, সেই জোসেফসন রিডবার্গের সমীকরণটা আমরাকে এখানে পুট করে সেখান থেকে দেখি কি বিষয়টা তার। কারণ এখানকার পরে এরপর থেকে এই যে এনার্জি ইমিটেড রেডিয়েশন, জোসেফসন এই সেই ধ্রুবকটাকে কাজে লাগিয়ে বিভিন্ন সায়েন্টিস্টরা, বিশেষ করে বামার, তার দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা প্রতিষ্ঠা করেছিল। বা আমরা কি লিখতে পারি, ইআইটাকে কি লিখতে পারি, ইআইটাকে আমরা লিখতে পারি মাইনাস অফ সি এইচ জেড স্কোয়ার বাই এন আই স্কোয়ার ইন্টু আর মাইনাস সি এইচ জেড স্কোয়ার বাই এন এফ স্কোয়ার আর is equals to CH by HC, ঠিক আছে, CH by lambda। এই CH এবং এই CH রিমুভ করার জন্য এই রিডবার্গ কনস্ট্যান্টের কাজটা করা হয়েছিল। এই CH টাকে কাটার জন্য তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করবো মেইনলি। এতক্ষণ তোমরা হয়তো বিষয়টা বুঝতে পারবে। তাহলে আমরা এখান থেকে একটু সিম্পলিফাই করি, কি দাঁড়াবে শেষে আরেকটা লাইন লিখি, কি দাঁড়াবে এখানে। তাহলে এটা আমরা লিখতে পারি, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটাকে আগে লিখে রাখি। তাহলে সি এইচ জেড স্কোয়ার আর এটা কমন নিলাম, ঠিক আছে, জেড স্কোয়ার আর বাই এন এফ স্কোয়ার মাইনাস সি এইচ জেড স্কোয়ার আর বাই এন আই স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি এইচ বাই ল্যামডা। তাহলে আমরা দুই দিক থেকে সি এইচ তুলে দিলাম, তাহলে কি পড়ে থাকলো, এখান থেকে যেটা পড়ে থাকলো বা জেড স্কোয়ার আর 1 by n f square minus 1 by n I square is equals to 1 by lambda। যদি এটাকে আমরা হাইড্রোজেন অ্যাটম বলি, মানে হাইড্রোজেন অ্যাটমটা বিভিন্ন একটা চেম্বারের মধ্যে হাইড্রোজেন গ্যাস রয়েছে, তাকে উত্তপ্ত করে, তাকে হিট দিয়ে, তাকে শক্তি দিয়ে কোনো একটা এক্সাইটেড স্টেট বা উত্তেজিত স্তরে আমরা তাকে পাঠিয়ে দিই। সেটা সপ্তম স্তরে হতে পারে, দশম স্তরে হতে পারে, 3 নম্বর স্তরে হতে পারে, যে কোনো এক্সাইটেড স্টেটে পাঠিয়ে দিয়েছি। এবার যখন সেই শক্তিটা তুলে নেওয়া হলো, তখন সে নিজের থেকে সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন করতে করতে সে ভূমিস্তরের দিকে আসবে। যদি এটা হাইড্রোজেন অ্যাটম হয়, স্পেশালি এটা হাইড্রোজেন অ্যাটম নিয়ে করেছে, তাই ফর হাইড্রোজেন অ্যাটম, ফর হাইড্রোজেন atom Z is equals to 1. So reduce this equation, we can write 1 upon lambda is equals to R 1 by n f square minus 1 by n I square। তোমরা একটু ভালো করে ভেবে দেখো, দেখ ক্লাস 11 এ তোমাদের কেমিস্ট্রিতে লাইম্যান বামার প্যাশন ব্র্যাকেট ফান্ড বা পি ফান্ড, সেখানে এরকম সমীকরণ পেয়েছিল। হঠাৎ করে কোথা থেকে আসলো, কিন্তু কিভাবে আসলো, হাউ টু ক্রিয়েট, কোথাকার এনার্জি বের করলাম, সেখানকার এনার্জি থেকে তারা কোন রকম ফরমেশন আসলো, সেই ফরমেশন থেকে আমরা সেকেন্ড পোস্টুলেটসকে ব্যবহার করলাম, সেই সেকেন্ড পোস্টুলেটসকে আমরা এখানে বসিয়ে দিলাম, সিএস টার্মটাকে কেটে দিলাম, কেটে দিয়ে সেখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করলাম। এখানে জানি না বুঝতে পারছো কি জানি না, খুব ইন্টারেস্টিং ম্যাটারটা।
বুঝতে না পারলে একটু সমস্যা হয়ে যাবে, তোমাকে বুঝতে হবে। এখানে তোমাকে বোঝানোর আর কোনো রাস্তা নেই, ক্লাসে হলো এটাই হতো। হ্যাঁ, আমি ওই জন্য খুব স্লোলি বলছি, তোমরা দরকারে ভিডিওটাকে 2-3 বার ব্যাক করে দেখবে, বুঝতে পারবে। এখানে যে 1/λ এটাকে বলা হয় নিউ বার, এটাকে বলা হয় ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা, ফ্রিকোয়েন্সি। এখানে তরঙ্গ সংখ্যা, কখনো কখনো এটা এই তরঙ্গ সংখ্যা দিয়ে বলতে পারে। সুতরাং আমরা কি লিখতে পারি যে নিউ বার ইজ, নিউ মানে কি c/λ, এই সি নয়, এটা কম্পাঙ্ক না, এটা তরঙ্গ সংখ্যা, এটা কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি, লাইট ভেলোসিটি অফ ওয়েভলেন্থ, এটা কম্পাঙ্ক সংখ্যা, সরি তরঙ্গ সংখ্যা, কতটি তরঙ্গ, মানে এখানে কতটি তরঙ্গ, কতটি তরঙ্গ বলতে কতটি রে, কত গুচ্ছ। যেমন আমরা যদি বলি আমাদের দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত, দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম, মানে সিম্পলিফাই বললাম আর কি। তাহলে এখানে কতটি তরঙ্গ আছে, 4000টি আছে, কারণ 4000 থেকে 8000, মোট 4000 কেন পার্টিকুলারলি, একটি দুটি করে 4000টি রয়েছে। এখানে কতটি তরঙ্গ সংখ্যা, দ্য নাম্বার অফ ওয়েভ নাম্বার, ওয়েভ ইমিডিয়েট ওয়েভ ফ্রিকোয়েন্সি ইন টার্মস অফ ওয়েভ নাম্বার, সেই নাম্বার এটাকে বলা যায়, বা এটাকে আমরা ওয়েভ লেন্থ। এটা কিন্তু তোমাদের এই কম্পাঙ্ক না, এটাকে 1/λ is equals to r 1/nf স্কোয়ার মাইনাস 1/ni স্কোয়ার, বা এটাকে আমরা শর্টলি আমাদের মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে এটাই লাগবে, অত কিছু আমরা না করে এটা দেখবো আমরা। রিডবার্গ কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন অ্যাটম, এটাকে h 1/nf স্কোয়ার মাইনাস 1/ni স্কোয়ার, দিস ইজ দ্য রিডবার্গ ইকুয়েশন। এবার প্রথম অবশ্য বামার তার দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্য পাল্লা বের করার জন্য এই সমীকরণটা ব্যবহার করে সফল হয়েছিল। তারপরে লাইম্যান, তো আমরা প্রথম থেকে লাইম্যান থেকে সবথেকে কম থেকে স্টার্ট করবো, তারপরে কি আসে সেটা দেখবো। লাইম্যান সিরিজ কি করেছিল, এই সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ বললাম, ধরে না, যদি 1 নম্বর সমীকরণ অনেক আগে ছিল আমরা ওটাকে 1 নম্বর সমীকরণ বললাম, বাদ দাও। আচ্ছা, একটু কষ্ট করে বোঝার চেষ্টা করো, কিছু নেই, খুব সিম্পল জিনিস। সো লাইম্যান সিরিজ, LYMAN সিরিজ, SERIES সিরিজ, বা এটাকে বলা লাইম্যানের শ্রেণী, লাইম্যান শ্রেণী, বাংলায় আর লেখা আসে না, লাইম্যান শ্রেণী বা সারি। লাইম্যান প্রথম না, অ্যাকচুয়ালি বাম্বার প্রথম করেছিল। লাইম্যান যে পরীক্ষাটা করেছিল উনি দেখেছিল যে কোনো একটি পরমাণু না, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি ইলেকট্রনটি দ্বিতীয় কোয়ান্টাম স্তর থেকে প্রথম কোয়ান্টাম স্তরে সংক্রামিত হয়, তাহলে যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নির্গত হয় সেটা লাইম্যান সিরিজের মধ্যে পড়ে। তৃতীয় কোয়ান্টাম স্তর থেকে যদি প্রথম স্তরে এসে পড়ে সেটা লাইম্যান শ্রেণীর মধ্যে পড়ে। চতুর্থ কোয়ান্টাম থেকে যদি প্রথম স্তরে এসে পড়ে লাইম্যান শ্রেণীতে পড়ে। পঞ্চম থেকে প্রথমে এসে পড়ে লাইম্যান শ্রেণী। অসীম থেকে প্রথমে এসে পড়ে লাইম্যান শ্রেণী। এখান থেকে আমি তোমাদের পরিষ্কার বলতে পারি যে কোনো উদ্দীপ্ত শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন সংক্রামিত হয়ে প্রথম বা ভূমি স্তরে আসে, প্রথম যেখানে n = 1 প্রথম স্তরে আসে, তাহলে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো নির্গত হবে সেটা লাইম্যান শ্রেণীর মধ্যে পড়বে, এবং সেটা হচ্ছে কি তোমার ইউভি রের মধ্যে পড়বে। লাইম্যান শ্রেণী বা ইউভি রে, আলট্রা ভায়োলেট রশ্মির মধ্যে পড়ে যাবে, সেই রিজিয়নটা আলট্রা ভায়োলেট রশ্মি। তাহলে আমরা এখানে কি পাবো, যে অ্যাকর্ডিং টু লাইম্যান প্রপোজাল যে কোনো ইলেকট্রন আমরা কি বলেছিলাম, এটা তো হচ্ছে গিয়ে নিউক্লিয়াস, এটা প্রথম শেষ কক্ষপথ, তারপরে এগুলো বিভিন্ন কক্ষপথ, এটা কোনো একটা কক্ষপথ, এটা প্রথম কক্ষপথ NF, এটা NI, NI থেকে NF আসবে। NFটা কত হবে, যখন ইলেকট্রনটি
ইলেকট্রনটি NF is equals to 1h দাঁড়াবে এবং Ni কত হবে? 2 থেকে আসতে পারে 1-এ সংক্রামিত হয়, 3 থেকে 1-এ আসতে পারে, 4 থেকে 1-এ আসতে পারে, 5 থেকে 1-এ আসতে পারে, 6 থেকে 1-এ আসতে পারে, 7 থেকে 1-এ আসতে পারে, অসীম থেকে 1-এ আসতে পারে। যে কোনো থেকে যদি 1 নম্বর কক্ষপথে আসে তাহলে যে সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে সেটা লাইম্যান শ্রেণীর মধ্যে পড়বে। তো অ্যাকর্ডিং টু লাইম্যান সিরিজ আমরা যদি লিখি, সো দ্য রিকোয়ার্ড Lyman series equation, Lyman শ্রেণীর সমীকরণ কি লিখতে পারি? 1/λ Lyman বলতে পারি is equals to RH, শেষ পর্যন্ত 1 এসে দাঁড়াবে -1/ni। ni এর মান সেখানে, এটি ইকুয়েশন নাম্বার 2, যেখানে ni is equals to 2, 3, 4 ... ইনফিনিটি। এটা ঠিক আছে, দেখেন আমি ক্যামেরাটা দেখছি কি ব্যাপার। দ্যাটস ওকে। এটা আমরা কি পেলাম? এটা লাইম্যান শ্রেণীর মধ্যে পড়বে। হ্যাঁ, লাইম্যান শ্রেণীর মধ্যে পড়লে আমরা এখান থেকে কি পাবো? যে ইমিটেড রেডিয়েশনটা পাবো। সেই ইমিটেড রেডিয়েশনটা আমরা দেখবো কিসের মধ্যে আসবে। এটা অবশ্য আমি একটু আগে তোমাদের বললাম এই শ্রেণীটা কিসের মধ্যে পড়ে। এটা তোমাদের পড়বে, এটা ইউভি রে, আল্ট্রাভায়োলেট রিজিয়ন, অতিবেগুনি রশ্মি। This is the ultraviolet region. অতিবেগুনি রশ্মির মধ্যে পড়বে। আচ্ছা, একটা সিরিজ ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এর যে কি সমস্ত বিষয় জানতে হবে সেই সমস্ত বিষয়গুলো একবার বুঝতে পারলে তোমরা যে কোনো সিরিজের বিষয়টা একই রকম। যদি বামার বলি, বামার কীরকম, জাস্ট এই লাইম্যানের ব্যাপারটা ভালো করে জানলে হবে, বা শুধুমাত্র বামার ভালো করে জানলে হবে, বা শুধুমাত্র প্যাশন ভালো করে জানলে হবে, ব্র্যাকেট জানলে হবে, পিফান জানলে হবে। কিন্তু একটা সিরিজ তোমাকে একটু ভালো করে জানতে হবে কী কী করতে হবে। প্রথমত আমাদের এখানে কিছু করতে হবে না, লাইম্যান সিরিজটা সমীকরণটা শুধু জানতে হবে, যেটা লাইম্যান শ্রেণী। এখান থেকে ম্যাথ আসে, এখান থেকে আসে না, অ্যাকচুয়ালি বামার শ্রেণী থেকে। মানে এখান থেকে যত প্রশ্ন আসে এই ইমিটেড রেডিয়েশনের, এই সমীকরণটা পরীক্ষা খুব একটা দেয় না, তোমরা করে রাখবে, অসুবিধা নেই। মেনলি বামার শ্রেণী থেকে বিভিন্ন রকম কোশ্চেনগুলো আসে, সেটা আমরা এই পরে আসছে অবশ্য। হ্যাঁ, তো এখানে আমরা কি দেখব? এখানে আমরা দেখব যে আল্ট্রাভায়োলেট কেন বলা হচ্ছে, সেই রিজিয়নটা কত। তাহলে এখানে একটা প্রশ্ন করা হয় যে লাইম্যান শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের মান কত। মানে লাইম্যান যে শ্রেণী বা সিরিজ বলা হচ্ছে, শ্রেণী লাইম্যানের একটা সিরিজ আছে, যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লাটা হচ্ছে কি আল্ট্রাভায়োলেটের মধ্যে পড়বে, এবং সেটা লাইম্যানের নামে অবহিত, কারণ লাইম্যানের এই জিনিসটা বলেছে। আল্ট্রাভায়োলেট এর বাইরেও আছে, এর বাইরেও আছে, এর মধ্যে মানে, কিন্তু এটা আল্ট্রাভায়োলেট যে রিজিয়ন তার মধ্যে লাইম্যানটা অবস্থান করছে। তাহলে লাইম্যান সিরিজটা আল্ট্রাভায়োলেট রিজিয়ন বলা যেতে পারে। এবং এই রিজিয়নটা যদি বলা হয় যে লাইম্যান শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের মান কত এবং লাইম্যান শ্রেণীর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, এই কোশ্চেন যদি তোমাকে এখানে লেখা হয়, তো কোশ্চেন একটা আছে। লাইনম্যানটা বুঝতে পারলে বামারটা তোমরা পারবে, বাকিগুলো তোমাদের করতে হবে। লাইম্যান শ্রেণীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, যেখানে এটা তোমাদের বই কোশ্চেন হয়তো পেয়ে যাবে এরকমটা 1.097
10⁻7 মিটার ইনভার্স। যেটা ধ্রুবকের মান এটা দেওয়া আছে, কারণ এটা লাগবে। সলিউশন, অঙ্কটা সমাধানটা দেখবে না, অঙ্কটা তোমাদের প্রসেসটা দেখবে কি করতে হচ্ছে, কারণ এই অঙ্কটা বুঝতে পারলে এখানকার যে কোনো কোশ্চেন করলে আশা করি পারবে। কারণ এই অঙ্কটার মাধ্যমে তোমাদের বোঝাতে চাইছি যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কি করে বের করতে হয়, হাউ টু সলভ দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ওয়েভলেন্থ ফ্রম এনি এনার্জি রেডিয়েশন অফ অ্যান এনি অ্যাটম এনি এক্সাইটেড স্টেট ফর এনি সিরিজ। সলিউশন, সো আমরা কি বলতে পারি যে আমরা বলতে পারি প্রথমে আমরা সর্বোচ্চটা ক্যালকুলেশন করি, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ ক্যালকুলেশন, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, সো স্যাড, ওয়েভলেন্থ ক্যালকুলেশন, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের সমাধান। ম্যাক্সিমামটা আমরা কি পাবো, ম্যাক্সিমামটা আমরা 1/λ ম্যাক্স বলতে পারি। ল্যামডা লাইম্যান, এরকম লাইম্যান সিরিজ অবশ্য বলা আছে না, লাইম্যানের এটা ল্যামডা ম্যাক্স আর এইচ 1/, এটা তো 1 স্কোয়ার, কারণ 1 নম্বরে এসে পড়বে, লাইম্যান মানে সর্বাধিক একই এসে পড়বে। কিন্তু এন আইটা কি হবে, ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে এটা 2 স্কোয়ার হবে, কারণ যখন এন আই এর মান 2 হবে, জাস্ট পরেরটা একে যেখানে এসে পড়বে তারপরে একটা 3 মানে 1, তারপর একটা 2, 2 থেকে 1 এসে পড়ে, তাহলে যে তরঙ্গ দৈর্ঘ্যটা বেরোবে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বেশি হবে বা তার ইমিডিয়েট এনার্জিটা কম হবে। কারণ তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে মানে শক্তি কম হয়, কারণ কি আমরা জানি E = hc/λ, তরঙ্গ দৈর্ঘ্য যারা বেশি তার শক্তি কম। তার মানে যদি 2 নম্বর থেকে 1 নম্বরে এসে তাহলে কম শক্তি নিয়ে আসবে, মানে কম শক্তি বিকিরণ করবে। তো 3 নম্বর থেকে আসে তাহলে বেশি শক্তি বিকিরণ করে, 4 নম্বর থেকে 1 এসে তাহলে আরো বেশি শক্তি বিকিরণ করবে। তাহলে আমরা কি বলতে পারি, বেশি শক্তি বিকিরণ করা মানে কম্পাঙ্ক বেশি, তার মানে কি তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে সর্বনিম্ন ম্যাক্সিমাম, সরি হ্যাঁ 2 থেকে 1 আসলে কি হবে, কম শক্তি বিকিরণ করবে, আর কম শক্তি বিকিরণ করা মানে কি ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য কখন হবে, যখন পরবর্তী স্টেপ আমরা যেখানে এসে পড়বে তার আগের স্টেপ থেকে যদি ইলেকট্রনটা ইমিট করে সেই স্টেপে এসে পড়ে, তাহলে কি 2 নম্বর থেকে 1 এসে যদি পড়ে তখন সেটা অবশ্যই লাইম্যানের মধ্যেই পড়বে। 2 থেকে আসলো 1 এসে পড়বে লাইম্যান, 3 থেকে 1 আসলো লাইম্যান, 10 থেকে 1 আসলো লাইম্যান, 1000 থেকে 1 আসলো লাইম্যান, অসীম থেকে 1 আসলো লাইম্যান। যদি কোথায় আসবে তার আগেরটা থেকে, মানে 2 থেকে যদি 1 এসে পড়ে তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে ম্যাক্সিমাম, কারণ এনার্জিটা মিনিমাম। তাহলে যখন n = just 2 তখন কি হবে, তখন এটা হবে তোমার RH 1 - 1/4, তার মানে 3RH/4, বা আমরা এটা কি বলতে পারি, সুতরাং ল্যামডা ম্যাক্স is equals to 4/3RH, 4/3 into 1.097 10⁻7 এত মিটার, তরঙ্গ দৈর্ঘ্য এত মিটার। এটা যেটা বেরোবে তাকে আমরা মিটার, তো 10⁻10 দিয়ে গুণ করবো, করলে আমরা কি হবে, অ্যাংস্ট্রম এককে পাবো, সমান এত অ্যাংস্ট্রম পাবো। কেন, কারণ আমরা জানি যেহেতু 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার, সুতরাং 1 মিটার সমান 1/10⁻⁻10 অ্যাংস্ট্রম, দ্যাট মিনস 10⁻+10 অ্যাংস্ট্রম। তাহলে মিটার থেকে অ্যাংস্ট্রম করতে গেলে আমাকে কি করতে হবে, মিটার থেকে অ্যাংস্ট্রম করতে গেলে আমাকে 10⁻10 দিয়ে গুণ করতে হবে। এটা প্রথমত আমরা মিটার পাবো, কারণ সব এসে সব কিছু বসিয়ে দিলাম, তো মান আর তো ধ্রুবক যাচ্ছে, একটা ধ্রুবক, যে মিটার ইনভার্স 1/r মানে মিটার ইনভার্স মানে মিটার পাবো। সেখান থেকে আমরা কি পাবো, যে মিটার থেকে অ্যাংস্ট্রম করতে গেলে 10⁻10 দিয়ে গুণ করতে হবে। তো এটাকে করলে আমরা কি পাবো, এটা দেখি আমরা, এটা আমরা দেখবো। হ্যাঁ, এটা যেটা পাবো আমরা
4/3 ইন্টু 1.097 10⁻7। এটা আমরা পেয়েছিলাম, এখান থেকে যেটা পাবো 1.215 10⁻⁻7। এটাকে যদি আমরা 10⁻10 দিয়ে গুণ করি ইন্টু 10⁻10, তাহলে আমরা পাবো 1215.43। তাহলে লাইম্যান শ্রেণীর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের মান কত? 1215.43 অ্যাংস্ট্রম, যেটা আলট্রা ভায়োলেটের মধ্যেই আছে, কারণ আলট্রা ভায়োলেট এর বেশিও আছে এবং যেটা এর সবথেকে কম পাবো তার কমও আছে। আচ্ছা, এটা থাকুক। সর্বনিম্নটা আমরা দেখব। সর্বনিম্নটা কি আসে? সর্বনিম্নটা আসবে, একটা সিরিজ ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ সবগুলো একই রকম আসবে। মিনিমাম ওয়েভলেন্থ ক্যালকুলেশন, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের সমাধান। তাহলে আমরা কি লিখতে পারি? 1/λ মিন, 1/, অবশ্যই এটা লাইম্যান, সমান কি RH 1/1² মাইনাস 1/∞², যেখানে NI মানে যেখান থেকে আসবে অসীম থেকে আসবে। 3 নম্বর থেকে আসতে পারতো, যেখানে 4 নম্বর থেকে আসতে পারতো, 5 নম্বর থেকে আসতে পারতো। তো যদি সেই ইলেকট্রনটি অসীম কোনো একটা শক্তি স্তর থেকে প্রথম কক্ষপথে আসে, তাহলে সেটা অবশ্যই প্রথম কক্ষপথে আসার জন্য সেটা লাইম্যানের মধ্যে পড়বে এবং তার শক্তিটা সব থেকে বেশি হবে। আর শক্তি যদি বেশি হয় তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হবে, কারণ শক্তির সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক। শক্তি কেন? শক্তি না, কম্পাঙ্কের সঙ্গে। আমরা জানি E is equals to S নিউ অথবা SC/λ। তাহলে শক্তি যদি বেশি হয় তখন কম্পাঙ্ক বেশি হবে, তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। যত কম্পাঙ্ক ম্যাক্সিমাম, তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে RH 1 - 0, এটাকে আমরা বলতে পারি 1/1 মাইনাস 1/∞² মানে ইনফিনিটি, 1/∞ মানে 0, তাহলে এটা 1 - 0 মানে জাস্ট 1, তাহলে অনলি RH। তাহলে এখান থেকে কি পাবো? সুতরাং ল্যামডা মিন সমান আমরা কি পাবো? 1/RH। এখানে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো ল্যামডা মিন is equals to 1/1.097 10⁻7 এত মিটার ইন্টু 10⁻10 এত অ্যাংস্ট্রম। তাহলে আমরা এত অ্যাংস্ট্রম পাবো। তাহলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত? এত অ্যাংস্ট্রম। তাহলে আমরা এখান থেকে 1 বসিয়ে দিলাম উপরে, নিচে জাস্ট রিডবার্গ ধ্রুবকের মানটা বসিয়ে দিলাম। তাহলে যেটা পেলাম 911.57, 911.57 না 58, 77/8 এত অ্যাংস্ট্রম। এটা একটা বিষয়, এটাকে বলে আলট্রা ভায়োলেট, কারণ আলট্রা ভায়োলেট বা হচ্ছে তোমার অতিবেগুনি রশ্মিতে এই রিজিয়নের মধ্যে পড়ে। আচ্ছা, এখানে আলট্রা ভায়োলেট রিজিয়ন স্যার কত বড়, তারপর হচ্ছে গিয়ে আমাদের এক্স রশ্মি কত বড়, রেঞ্জ কি, দৃশ্যমানের রেঞ্জ কি, আমরা আগামী ক্লাসে আসবো। আশা করি তোমাদের আর কোনো এই আলট্রা ভায়োলেট রেঞ্জ নিয়ে কোনো রকম প্রবলেম দরকার, আমি শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা নিয়ে একটা ক্লাস করবো। আশা করি তোমাদের এই জায়গাটা সব জায়গায় দরকার পড়ে, হ্যাঁ, ফিজিক্সের সমস্যা হয় না। সেটা আগামী ক্লাসের জন্য ওয়েট করো, আগামী নেক্সট ডেতে আমরা ওয়েট করো, এটা ক্লারিফাই করবো। এটা আলট্রা ভায়োলেটের মধ্যে পড়ে। তাহলে লাইম্যান সিরিজ যে কোনো উদ্দীপিত শক্তিস্তর থেকে যদি প্রাথমিক শক্তিস্তরে আসে, সেই সিরিজটার নাম অবশ্যই লাইম্যান সিরিজ। সেটা যদি দ্বিতীয় থেকে প্রথমে আসে
তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা ম্যাক্সিমাম হবে, অসীম থেকে প্রথমে আসে, তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম হবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমাম হওয়ার শর্ত যে স্তরে এসে পড়বে, যে কোনো সিরিজে হোক যে স্তরে এসে পড়বে সেটা তার পরবর্তী স্তর থেকে আসবে। ধরে নাও দ্বিতীয় স্তরে এসে পড়বে, তাহলে তৃতীয় থেকে যদি দ্বিতীয় স্তরে এসে পড়ে তাহলে তার সেই শক্তিটা একটু মানে তরঙ্গ দৈর্ঘ্যটা একটু, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মান সেই সিরিজের জন্য ম্যাক্সিমাম। তাহলে লাইম্যানের জন্য ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? যদি সে 2 থেকে 1-এ আসে তাহলে ম্যাক্সিমাম, এবং অসীম থেকে যদি 1-এ আসে তাহলে মিনিমাম। 4 থেকে 1 আসলে কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য হবে সেটা কোন রেঞ্জে হবে? যে 1215.43 থেকে 911.58 মধ্যে, এর মধ্যে থাকবে। তুমি এখানে NI এর মান 2 এবং অসীম ছাড়া যে কোনোটা চুজ করো, সেটা অবশ্যই সেই মানটা এটা এবং এটার মধ্যে পড়বে। কিন্তু সেটা তোমাকে পরীক্ষা দেওয়া হয় না খুব একটা, দিলে ওই ম্যাক্সিমাম মিনিমাম এই কোশ্চেনটাই পরীক্ষা থাকে, লাইনের না বাকি অন্য অন্য কোশ্চেনের জন্য। এরপরে আমরা যেটা দেখবো বামার শ্রেণী। জাস্ট এটাকে আমি চেঞ্জ করলাম, বামার সিরিজ। বামার সিরিজ, বামার সিরিজ, বামার শ্রেণী। ইলেকট্রনটি যখন ইলেকট্রনটি NF is equal to 2 এসে পড়বে, কোথা থেকে? না 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, 1 থেকে তো আসবে না, অসীম উচ্চতর শক্তি স্তর থেকে আসবে। সেটা 2 থেকে তো 2 হতে পারে না, হয় 3 থেকে আসবে। 2 থেকে 2 মানে কি? অনুমোদিত কক্ষপথ, সেখানে আবর্তনশীল কোনো তড়িৎচুম্বক তরঙ্গ নির্গত হবে না, সেটা আমরা জানি। হয় তাকে কোনো একটা স্তর থেকে সংক্রামিত হতে পারে, সেটা 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে, 7 থেকে আসতে পারে, ডট 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 অসীম থেকে আসতে পারে। যে কোনো থেকে আসুক না কেন, যে কোনো থেকে আসুক না কেন, সে যে কোনো থেকে আসুক না কেন, তার জন্য যে সিরিজটা তৈরি হবে সেই সিরিজটিকে আমরা বলতে পারি বামার সিরিজ। সেটা কোথায় এসে পড়বে? 2-এ। তাহলে সো দ্য রিকোয়ার্ড বামার সিরিজ, বামার সিরিজ ইজ, এটা আমরা এল লাইমের না বলে এল বামার বলতে পারি, বামার সিরিজ। এটা কি হবে? জাস্ট 2 স্কয়ার হবে NI। এটা আল্ট্রাভায়োলেট না, এটা হচ্ছে তোমার ভিজিবল রিজিয়ন, দৃশ্যমান অঞ্চলের মধ্যে পড়বে, ভিজিবল রিজিয়ন বা দৃশ্যমান অঞ্চল। আমি তোমাদের কোনটা কি এগুলো নিয়ে আগামী ক্লাসে আসছি, বুঝলে? এতটা তোমাদের টেনশন হওয়ার কোনো কারণ নেই, এই রিজিয়ন নিয়ে আমি পরবর্তী ক্লাসে আসছি, অসুবিধা নেই। আগে তোমরা এই জায়গাটা বুঝতে পারো, জাস্ট এটা এখন মনে রাখো, যেটার নাম ভিজিবল ওটার নাম হচ্ছে আল্ট্রাভায়োলেট, ওটা হচ্ছে ইনফ্রারেড এক্সেট্রা, আর সেগুলো লং ইনফ্রারেড, সেগুলো আমরা আসছি আর কি। তো এটা বামার শ্রেণী। এখানে কোশ্চেনটা এরকমই হতে পারে, লাইনের পরিবর্তে এখন জাস্ট কেটে বামার, তোমরা দেখবে এই কোশ্চেনগুলো অনেক জায়গায় রয়েছে। বামার শ্রেণী, সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের মান কত, সেখানে দিস। তাহলে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ ক্যালকুলেশন 2 স্কয়ার, এটা জাস্ট 3 স্কয়ার হবে, এটা জাস্ট 3 হবে, এটা জাস্ট 1/4 হবে, 1/9 হবে। এখানে কি হবে? এখানে 5 আর h/36। এখানে কি হবে? জাস্ট এটা চেঞ্জ হবে, 36/5 into 1.097 10⁻7 এত মিটার। এরপর কি আসবে? 36/5 into 1.097 10⁻7 into 10⁻10 অ্যাংস্ট্রম, 6000 সামথিং একটা আসবে। অ্যাকচুয়ালি আমরা তরঙ্গ দৈর্ঘ্যের দৃশ্যমান পাল্লা জানি বেশি, কিন্তু এটা সেই রেঞ্জের মধ্যে থাকে, 4000 থেকে 8000 মধ্যে নয়, এটা সেই রেঞ্জের মধ্যে থাকে। 6000 কত একটা আসে, 6500 কত একটা। আচ্ছা, 36/5 into 1.097 10⁻7 into 10⁻10 6563,
6563.35 এত অ্যাংস্ট্রম। 6563.35। সিমিলার ওয়েতে মিনিমামটা বেরোবে, জাস্ট সরি মিনিমাম ওয়েভলেন্থ ক্যালকুলেশন মিন, জাস্ট এখানে 2 স্কোয়ার থাকবে, এখানে অসীম স্কোয়ার থাকবে, এখানে 4 হবে, এখানে 0 হবে, এখানে RS/4 হবে, এখানে 4/RS হবে, এখানে জাস্ট একটা 4 হবে, জাস্ট এখানে একটা মানে এর 4 গুণ হবে, এক কথা হচ্ছে 911 4 গুণ হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানেও লিখতে পারি, জাস্ট উপরটা আমরা কেটে 36 এর জায়গায় 4 বসালাম, আর নিচে জাস্ট ঋণভাগ ধ্রুবকটা বসিয়ে দিলাম। তাহলে কত আসলো, 4 into 10 to the power 10 upon 1.097 10 to the power 7 3646.308 অ্যাংস্ট্রম। তো সর্বনিম্ন আমরা জানি 4000 থেকে 8000, 4000 মধ্যেই মোটামুটি পড়ছে আর কি, ওটা 8000 থেকে কম, মানে এটা কি দৃশ্যমান পাল্লার মধ্যে পড়ছে আর কি। তো এটা হচ্ছে কি তোমাদের বামার শ্রেণী। হ্যাঁ, ভিডিওটা একটু লেন্থি হচ্ছে, অসুবিধা নেই, কিন্তু করতে হবে তোমাদের। লাইম্যান বামার, তারপর তোমাদের হচ্ছে কি প্যাশন ব্র্যাকেট ফান্ড, তারপরে আচ্ছা লাইম্যান বামার গেল, প্যাশন শ্রেণী PASCHEN, প্যাশন শ্রেণী, ইংলিশে প্যাশন, বাংলা বলা হয় প্যাশন, প্যাশেন্ট না কিন্তু মানে পেশেন্ট না, প্যাশন শ্রেণী। ইলেকট্রনটি যখন 3 এসে পড়বে, 4 থেকে এসে পড়বে, 5 থেকে এসে পড়বে, অসীম থেকে এসে পড়বে, 4 5 6 infinity, so the required Paschen series is Paschen arrays 3 স্কয়ার, যেখানে এই মানগুলো থাকবে, এটাকে বলা হয় ইনফ্রারেড রিজিয়ন বা ইনফ্রারেড মানে আমরা জানি আল্ট্রাভায়োলেট অতিবেগুনি, ভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান, ইনফ্রারেড মানে হচ্ছে তোমার বাংলা মানটা হচ্ছে না, মনে করতে ইনফ্রারেড রিজিয়ন, আমি মনে করে দেবো ইনফ্রারেড রিজিয়ন বা ইনফ্রারেড অবলোহিত অঞ্চল। তাহলে অবলোহিত অঞ্চলের মধ্যে পড়বে এটা, যার ম্যাক্সিমাম ওয়েভলেন্থ কত হবে, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ হচ্ছে তোমার এটা 3 স্কয়ার, এটা 4 স্কয়ার, এটা 9, এটা 16, এটা 144, এটা 7 7 আর 16, এটা কত হবে 144, ওটা 7, জাস্ট 144, ওটা 7, জাস্ট এই মানটা চেঞ্জ হবে, এই মানটা চেঞ্জ হবে 144.7 into 1.097 into 10 to the power 7 into 10 to the power 10, 18,752, আরো বেশি হবে, এটা ইনফ্রারেডের মধ্যে পড়লো আর কি, তরঙ্গদৈর্ঘ্য বাড়তেই থাকবে, শক্তি কমতে থাকবে, 18,752.400 অ্যাংস্ট্রম। তাহলে এটা ইনফ্রারেডের মধ্যে পড়লো। এরপর আমাদের আবার আমাদের হচ্ছে কি আছে না, এর আমাদের জানতে হবে কি
ইনফ্রারেড রিজন মিনিমামটা কি আসবে? মিনিমাম ওয়েভ লেন্থটা যেটা আসবে এটা 3 স্কোয়ার, এটা ইনফিনিটি স্কোয়ার 9 0 জাস্ট 9 আপন আরএস 9 গুণ হবে 911 9 গুণ হবে, ওটা করলে হয়ে যেত। 911টা রাখলে হতো, 911 কত ছিল জানি না। তাহলে আমরা এখানে যেটা পাবো 9 × 10⁻10 अपॉइंट is back to 1.097 10⁻7। এটা যেটা আসলো দেখো, এটা দৃশ্যমানের বাইরে চলে গেল 8204.19 অ্যাংস্ট্রম। তাহলে লাইম্যান গেল, বামার গেল, প্যাশন গেল, ফান্ড। লাইম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট BRACKET ব্র্যাকেট সিরিজ, ব্র্যাকেট সিরিজ। ব্র্যাকেট শ্রেণী যখন 4-এ এসে পড়বে, 5 থেকে যে কোনো জায়গা থেকে এসে পড়তে পারে, 5 6 7 ডট ডট ইনফিনিটি। সো দ্য রিকোয়ার্ড ব্র্যাকেট সিরিজ the bracket এটাকে বলা হয় লং ইনফ্রারেড। এটা যেটা পড়বে এটা লং মানে অতি অবলোহিত, লং ইনফ্রারেড রিজিয়ন, এটাও ইনফ্রারেডের মধ্যে পড়ছে। তাহলে এটা লাইম্যান, বামার, প্যাশন নামটা লেখা হয়নি এখানে, যাই হোক সরি। ব্র্যাকেট এবার হবে ব্র্যাকেট শ্রেণী সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? ল্যামডা ম্যাক্স। তাহলে 4 স্কোয়ার, সরি এটা 4 স্কোয়ার হবে, 4 স্কোয়ার 5 স্কোয়ার, এটা 5, এটা 16, এটা 25, 16 25 400, 8 25 200, 16 25 400, নিচেরটা 400, উপরেরটা 25 থেকে 16 বাদ দিলে 9। তাহলে 400.9, 400.9। সো উপরে তোমার আসলো 400, নিচে গুণ হয়ে গেল 9। এটা যেটা আসলো 40,514.53 অ্যাংস্ট্রম। মিনিমাম 4 স্কোয়ার ইনফিনিটি স্কোয়ার 16 16 16 16 16 14,585 অ্যাংস্ট্রম, 85.23 অ্যাংস্ট্রম। পি ফান্ড আর একটা আছে, পি ফান্ড, লাইম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফান্ড, পি ফান্ড। এটাকে ফান্ড সিরিজ বলা হয়। ফান্ড সিরিজ, ইংলিশে বলা হয় পি ফান্ড, বাংলা বলা হয় ফান্ড সিরিজ। তখন সেটা এসে 5-এ এসে পড়বে, 6 থেকে 7 থেকে 8 থেকে
ডট ডট ইনফিনিটি থেকে, তখন সেটাকে পি ফান্ড সিরিজ বলা হয়। পি ফান্ড সিরিজ বা এটার নাম পি ফান্ড সিরিজ। এটা 5 স্কোয়ার, আই সমান সমান তোমার এখান থেকে আসবে, আইটা এখান থেকে আসবে, যেখানে এনআই হচ্ছে তোমার এগুলো। এটা ভেরি লং, এটা কি ভেরি লং ইনফ্রারেড রিজিয়ন, খুব অতি অবলোহিত রিজিয়ন বা অঞ্চল। তো পি ফান্ড শ্রেণী বা ফান্ড শ্রেণীর একটা বোরিং লাগছে মনে হয়, সব ক্যালকুলেশন করে যেগুলো আমরা নিজেই বুঝতে পারতাম করলাম। যেমন এটা লাস্ট করে দেই, পি ফান্ড শ্রেণীর সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমামটা হচ্ছে তোমার এখানে 5, এখানে 6, এখানে 25, এখানে 36। তাহলে কত হবে? যা হবে 1 আর 8 বাই 25, 6 25 150 0 হাজার 15, 3 25 75 আর 15, 75 আর 15 80 90 900। তাহলে কি আসলো এটা? 900 বাই 11, 900 বাই 11। এটা তোমাদের কত আসবে? জাস্ট এখানে 16 কেটে 900 আর নিচে মাল্টিপ্লাই বাই 11। সো 74,583.57 angstrom। আর মিনিমাম 5 স্কোয়ার, ইনফিনিটি স্কোয়ার, 25 25 25 25 10। $22,789.42 অ্যাংস্ট্রম। দেখি ভিডিও লেন্থটা কত বড় হলো, তাহলে আর একটু পার্সেলটা করা যেতে পারে কি, সরি। যাই হোক, এটা হচ্ছে তোমাদের স্পেকট্রাল অ্যানালাইসিস, লাইম্যান বার্মার প্যাশন ব্র্যাকেট ফান্ড। আমরা আগামী দিনে অবশ্যই এখানে আরেকটা বিষয় আমরা বলতে পারি, শর্টলি বলে দেই। আসলো যখন এগুলো খুব সোজা জিনিস, কিছু নেই, সব থেকে ইজি। যে কোনো একটি ইলেকট্রন যখন উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে আসে, মানে আমরা এই জিনিসটা বললাম, এটা পরমাণু নিউক্লিয়াস, কেন্দ্রক বা নিউক্লিয়াস, এটা পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস, এখানে পরমাণুর সমস্ত ভাগ কেন্দ্রীভূত থাকে। এটা ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, তৃতীয় কক্ষ, চতুর্থ কক্ষ, পঞ্চম কক্ষ, ষষ্ঠ কক্ষ, and etc. When an electron jump from second excited state to ground state,
third excited state to ground state, fourth excited state to ground state, fifth, and dot dot infinity to ground state. This region is named by Lyman series. Similar way, when an electron jump from third excited state to second state, fourth to second, fifth to second, and similar way infinite to second, this region is known as Balmer series. Balmer series or visible region. On the other hand, this region is also known as visible region. The wavelength range 4000 to 8000 angstrom, and this region is known as Lyman or ultraviolet region. On the other hand, when an electron jump from any other excited state to third orbit, this region is known as Paschen series. Paschen series. This is also known as infrared region. Similar way, a electron jump from higher excited state to fifth orbit, any other higher orbit excited state to fifth orbit or infinite to fifth orbit, this region is known as Lyman-Balmer Paschen bracket series or long infrared region. And finally, when an electron jump from any other excited state to fifth orbit and infinite to fifth orbit, this region is known as Lyman-Balmer Paschen bracket and P-Fund series. So students, thanking all of you, and up to this, thank you for watching for my video.